গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। বনরক্ষী চলিয়া গেল, কিন্তু আমার মনে একটি রেশ রাখিয়া গেল। পল্লীগ্রামের শীতল তরুচ্ছায়া, পুকুর ঘাটে টলমল জল, তাহাকে দেখিলে এইসব মনে পড়িয়া যায়। সে রূপসী নয়, কিন্তু তাহাকে দেখিতে ভালো লাগে। মুখখানিতে একটি কচি স্নিগ্ধতা আছে। বয়স 19-20, নিটোল স্বাস্থ্য, মসৃণ দেহ, কিন্তু দেহে যৌবনের উগ্রতা নাই। নিতান্ত ঘরোয়া আটপৌরে গৃহস্থ ঘরের মেয়ে। বনরক্ষীর দৃষ্টি বহির্ভূত হইয়া গেলে ব্যোমকেশ বলিল, রমেনবাবু কি বলেন? রমেনবাবু একটু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন। নিশানাথ বললেন, মিছে আপনাদের কষ্ট দিলাম, আমারই ভুল। সুনয়না এখানে নেই। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, এখানে আরো কোনো মহিলা নেই? না। চলুন এবার ফেরা যাক, খাবার তৈরি হতে এখনো বোধহয় দেরি আছে। তৈরি হলেই দময়ন্তী খবর পাঠাবে। সিধা পথে নিশানাথ বাবুর বাড়িতে ফিরিয়া পাখার তলায় বসিলাম। রমেনবাবু হঠাৎ বললেন, আচ্ছা, নিত্যকালী মানে সুনয় না যে এখানে আছে, এ সন্দেহ আপনার হলো কি করে? কেউ কি আপনাকে খবর দিয়েছিল? নিশানাথ শুষ্ক স্বরে বললেন, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ইট ইজ নট মাই সিক্রেট। অন্য কিছু জানতে চান তো বলুন। ব্যোমকেশ বলল, একটা অবান্তর প্রশ্ন করছি, কিচ্ছু মনে করবেন না। কেউ কি আপনাকে ব্ল্যাকমেল করছে? নিশানাথ দৃঢ়স্বরে বললেন, না। তারপর সাধারণ গল্প গুজবে প্রায় 1 ঘন্টা কাটিয়ে গেল। পেটের মধ্যে একটা ক্ষুধার কামড় অনুভব করিতেছি। এমন সময় ভিতর দিকে দরজার সম্মুখে আসিয়া দাঁড়াইল বনলক্ষ্মী। স্নানের পর বেশ পরিবর্তন করিয়াছে, পিঠে ভিজা চুল ছড়ানো। বলিল, কাকাবাবু, খাবার দেওয়া হয়েছে। নিশানাথ উঠিয়া বললেন, কোথায়? বনলক্ষ্মী বললেন, এই তো পাশের ঘরে। আপনারা আবার কষ্ট করে অত দূর যাবেন, তাই আমরা খাবার এখানেই নিয়ে এসেছি। নিশানাথ বললেন, চলুন। ওরাই যখন কষ্ট করেছে, তখন আমাদের আর কষ্ট করতে হলো না। কিন্তু আর সকলের কি ব্যবস্থা হবে? বনলক্ষ্মী বলল, গোসাই দাদা রান্নাঘরের ভার নিয়েছেন, আসুন। পাশের ঘরে টেবিলের উপরে আহারের আয়োজন, তবে ছুরি কাটা নাই, শুধু চামচ। আমরা বসিয়া গেলাম। রান্নার পদ অনেকগুলি, ঘি ভাত, সোনামুগের ডাল, ইঁচড়ের ডালনা, চিংড়ি মাছের কাটলেট, কচি আমের ঝোল, পায়েস, ছানার বরফি। উদর পূর্ণ করিয়া আহার করিলাম। দময়ন্তী দেবী ও বনলক্ষ্মীর নিপুণ পরিচর্যায় ভোজন পর্ব পরম পরিতৃপ্তির সহিত সম্পন্ন হইল। লক্ষ্য করিলাম, দময়ন্তী দেবী অতি দক্ষা গৃহিণী। তাহার চোখের ইঙ্গিতে বনলক্ষ্মী যন্ত্রের মতো কাজ করিয়া গেল। আহারান্তে আবার বাহিরের ঘরে আসিয়া বসিলাম। পান ও সিগারেট লইয়া বনলক্ষ্মী আসিল। টেবিলের উপর রাখিয়া আমাদের প্রতি প্রচ্ছন্ন কৌতূহলের দৃষ্টি নিক্ষেপ করিয়া চলিয়া গেল। তোমরা এবারে খেয়ে নাও বলিয়া নিশানাথের ভিতরে গেলেন। বনলক্ষ্মীকে এতক্ষণ দেখিয়া তাহার চরিত্র সম্বন্ধে একটা ধারণা করিতে পারিয়াছি। সে স্বভাবতই মুক্তপ্রাণ, এক্সট্রোভার্ট প্রকৃতির মেয়ে, কিন্তু কোনো কারণে নিজেকে চাপিয়া রাখিয়াছে। কাহারও কাছে আপন প্রকৃত স্বভাব প্রকাশ করিতেছে না। কিছুকাল ধরিয়া জুমপাল চলিল। নিশানাথ ভিতরের বাহিরে যাতায়াত করিতে লাগিলেন। শেষে বললেন, আপনাদের ফিরে যাবার তাড়া নেই বোধ হয়? ব্যোমকেশ বলিল, তাড়া থাকলেও অসমর্থ। মিসেস সেন যেরকম খাইয়েছেন, নড়বার ক্ষমতা নেই। আপনি কি বলেন রমেনবাবু? রমেনবাবু একটি উদ্গার তুলিয়া বললেন, খাওয়ার পর নড়াচড়া আমার গুরুর বারণ। বিশ্বনাথ বললেন, তবে আসুন, ওখানে বিছানা পাতিয়ে রেখেছি, একটু গড়িয়ে নিন। একটা বড় ঘর, তাহার মেঝের 3 জনের উপযোগী বিছানা পাতা হইয়াছে। ঘরের দেয়াল ঘেঁষিয়া একটি একানে খাট, খাটের পাশে টুলের উপরে টেবিল ফ্যান। অনুমান করিলাম নিশানাথবাবু এটি শয়নকক্ষ। ঘরের জানলাগুলি বন্ধ, তাই ঘরটি স্নিগ্ধ ছায়াচ্ছন্ন। আমরা বিছানায় বসিলাম। নিশানাথবাবু টেবিল ফ্যানটি মেঝে নামাইয়া চালাইয়া দিলেন। বললেন, এই ঘরের সিলিং ফ্যানটা সারাতে দিয়েছি, তাই টেবিল ফ্যান চালাতে হচ্ছে। কষ্ট হবে না তো? ব্যোমকেশ বলল, কিচ্ছু কষ্ট হবে না, আপনি এবার একটু বিশ্রাম করুন গিয়ে। নিশানাথ বললেন, দিনের বেলা শোয়া আমার অভ্যেস নেই আসলে। তাহলে আসুন, একটু ক্ষণিক গল্প করা যাক। নিশানাথ বসিলেন। রমেনবাবু কিন্তু পাঞ্জাবি খুলিয়া লম্বা হইলেন। গুরুভক্ত লোক গুরুর আদেশ অমান্য করেন না। আমরা 3 জনে বসিয়া নিম্নস্বরে আলাপ করিতে লাগিলাম। ব্যোমকেশ বলিল, বনলক্ষ্মী কি চলে গেছে? নিশান্ত বলিল, হ্যাঁ, এই চলে গেল। কেন বলুন দেখি? ওর ইতিহাস শুনতে চাই। ও যখন গোলাপ কলোনিতে আশ্রয় পেয়েছে,
তখন ওর নিশ্চয়ই কোনো দাগ আছে। তা আছে। ইতিহাস অবশ্য খুবই সাধারণ। ও পাড়াগাঁয়ের মেয়ে, এক লম্পট ওকে ভুলিয়ে কলকাতায় নিয়ে আসে। তারপর কিছুদিন পরে ফেলে পালায়। গায়ে ফিরে যাওয়ার মুখ নেই। কলকাতায় খেতে পাচ্ছিল না, শেষ পর্যন্ত কলোনিতে আশ্রয় পেয়েছে। কতদিন আছে? এই ধরুন বছর দেড়েক। ওর গল্প সত্যি কিনা যাচাই করেছিলেন? না, ও নিজের গ্রামের নাম কিছুতেই বলল না। হুম, গোলাপ কলোনির সন্ধানে পেল কি করে? এটা তো কোনো সরকারি অনাথ আশ্রম নয়। নিশানাতে একটু মুখ গম্ভীর করিয়া বললেন, ও নিজে আসেনি, বিজয় একদিন ওকে নিয়ে এলো। কলকাতায় হব মার্কেটের কাছে একটা রেস্তোরাঁ আছে, বিজয় রোজ সেখানে চা খেতে যায়। একদিন দেখলো একটা মেয়ে কোণের টেবিলে একলা বসে বসে কাঁদছে। বনরক্ষীর তখন হাতে একটা পয়সাও নেই, 2-3 দিন খেতেও পায়নি, সে চা খেয়ে আছে। ওর কাহিনী শুনে বিজয় ওকে নিয়ে এলো। ওর চালচলন আপনার কেমন মনে হয়? ওর কোনো দোষ আমি কখনো দেখিনি। যদি ওর পরস্খলন হয়ে থাকে, সে ওর চরিত্রের দোষ নয়, অদৃষ্টের দোষ। এই বলিয়া নিশানাথ হঠাৎ উঠিয়া পড়িলেন। এবারে বিশ্রাম করুন বলিয়া দ্বার ভেজাইয়া দিয়া তিনি প্রস্থান করিলেন। তাহার এই হঠাৎ উঠিয়া যাওয়া কেন যেন একটু বেখাপ্পা লাগিল। পাছে ব্যোমকেশের প্রশ্নের উত্তরে আরও কিছু বলিতে হয়, তাই কি তিনি তাড়াতাড়ি উঠিয়া গেলেন? আমরা শয়ন করিলাম। মাথার কাছে গুঞ্জনধ্বনি করিয়া পাখা ঘুরিতেছে। পাশে রমেনবাবু ঘুমাইয়া পড়িয়াছেন, তাহার নাক ডাকিতেছে না, চুপি চুপি জল্পনা চলিতেছে। এতক্ষণ লক্ষ্য করি নাই একটি চটক দম্পতি কোনো অদৃশ্য ছিদ্রপথে ঘরে প্রবেশ করিয়া ছাদের একটি লোহার আংটায় বাসা বাঁধিতেছে। চোরের মতো কুটা মুখে করিয়া আসিতেছে, কুটা রাখিয়া আবার চলিয়া যাইতেছে। তাহাদের পাখার মৃদু শব্দ হইতেছে ফরর ফরর। চিত হইয়া শুইয়া তাহাদের নিভৃত গৃহ নির্মাণ দেখিতে দেখিতে চক্ষু মুদিয়া আসিল। বৈকালে আবার বাহিরের ঘরে সমবেত হইলাম। দময়ন্তী দেবী চায়ের বদলে শীতল ঘোলের শরবত পরিবেশন করিয়া গেলেন। নিশানাথ বললেন, রোদ একটু পড়ুক, তারপর বেরুলেন। 5:30টার সময় মুশকিল গাড়ি নিয়ে স্টেশনে যায়। সেই গাড়িতে গেলেই সঙ্গে সঙ্গে ট্রেন পাবেন। শরবত পান করিতে করিতে আর এক দফা কলোনির অধিবাসীবৃন্দের সহিত দেখা হইয়া গেল। প্রথমে আসিলেন প্রফেসর নেপাল গুপ্ত, সঙ্গে কন্যা মুকুল। মুকুল অন্দরের দিকে চলিয়া যাইতেছিল। নিশানাথ জিজ্ঞাসা করিলেন, এবারে তোমার মাথা কেমন মুকুল? মুকুল ক্ষণিকের জন্য দাঁড়াইয়া পড়িল। সেরে গেছে বলিয়া সে একান্তে অন্তঃস্থভাবে ভিতরে ঢুকিয়া পড়িল। তাহার গলার স্বর ভাঙা ভাঙা, একটু খসখসে। সর্দি কাশিতে ষড়যন্ত্র বিপন্ন হইলে যেমন আওয়াজ বাহির হয়, অনেকটা সেই রকম। এবেলা তাহাকে ভালো করিয়া দেখিবার সুযোগ পাইলাম। সে যদি এত বেশি প্রসাধন না করিত, তাহলে বোধহয় তাহাকে আরও ভালো দেখাইত। কিন্তু মুখে পাউডার ও ঠোঁটে রক্তের মতো লাল রং লাগাইয়া সে যেন তাহার সহজ লাবণ্যকে ঢাকা দিবার চেষ্টা করিয়াছে। তার উপর চোখের দৃষ্টিতে একটা শুষ্ক কঠিনতা। অল্প বয়সে বারবার আঘাত পাইয়া যাহারা বাড়িয়া উঠিয়াছে, তাহাদের চোখে মুখে এইরূপ অকাল কাঠিন্য বোধহয় স্বাভাবিক। এদিকে নেপালবাবু যেন জাপানি মুখোশ দিয়া মুখের অর্ধেকটা ঢাকিয়া রাখিয়াছেন। ব্যোমকেশকে দেখিয়া তাহার চোখে কুটিল কৌতুক নৃত্য করিয়া উঠিল। তিনি বলিলেন, কি এবেলা আরেকজন হবে নাকি? ব্যোমকেশ বলিল, মাফ করবেন। নেপালবাবু অট্টহাস্য করিয়া বলিলেন, ভয় কি, না হয় এবার আবার মাত হবেন। ভালো খেলোয়াড়ের সঙ্গে খেললে খেলা শিখতে পারবেন। কথায় বলে না, লিখতে লিখতে সরে আর ভাগ্যক্রমে প্রবাদ বাক্য শেষ হইতে পারিল না। বৈষ্ণব ব্রজদাসকে প্রবেশ করিতে দেখিয়া নেপালবাবু তার দিকে ফিরিলেন। কি হে ব্রজদাস, তুমি নাকি গরুকে ওষুধ খাওয়াতে আরম্ভ করেছ? গো চিকিৎসা কি জানো তুমি? ব্রজদাস মাথা চুলকাইয়া বলিল, আজ্ঞে, বৈষ্ণব হয়ে গোহত্যা করতে চাও? নিশানা তোমারই বা কেমন আক্কেল? 1000বার বলেছি একটা গোবর্ধি জোগাড় করো, তা নয় দুটো হেতুরের কাছে গরুগুলোকে ছেড়ে দিয়েছ। নিশানাথবাবু বিরক্ত হইয়া বলিলেন, বুঝিলাম, কিন্তু কি করার আছে? কিছু করার নেই। নেপালবাবু বললেন, আরে যার কর্ম তার সাজে, আমার হাতে ছেড়ে দাও না, দেখবে দুদিনে গরুগুলোর চেহারা ফিরিয়ে দেবো। আমি শুধু কেনিস্ট নই, বায়োকেনিস্ট, বুঝেছ? চলো বষ্টম, তোমার গরুদের গিয়ে দেখি। ব্রজদাস কাতর চক্ষে নিশানাথের পানে চাহিলেন। নিশানাথ এবার একটু খরাস করে বললেন, নেপাল, গরু যত ইচ্ছে হয় দেখো, কিন্তু ওষুধ খাওয়াতে যেও না। নেপালবাবু অধীর উপেক্ষা ভরে বললেন, তুমি কিচ্ছু বোঝো না, কেবল সর্দারি করো। আগে গরুর চিকিৎসা করবো, তারপর দেখিয়ে দেব। ছুরির মতো তীক্ষ্ণ কণ্ঠে নিশানাথ বললেন, নেপাল,
আমার হুকুম ডিঙিয়ে যদি এ কাজ করো, তোমাকে কলোনি ছাড়তে হবে। নেপালবাবু ফিরিয়া দাঁড়াইলেন। তাহার হাঁসের ডিমের মতো চোখ হইতে রক্ত ফাটিয়া পড়িবার উপক্রম হইল। তিনি বিকৃত কণ্ঠে চিৎকার করিয়া বলিলেন, আমাকে অপমান করছো তুমি? আমাকে? এত বড় সাহস! ভেবেছে আমি কিছু জানি না? ভাঙ্গ নাকি হাটে হাড়ি? নিশানাথ শক্ত হইয়া উঠিয়া দাঁড়াইলেন। দেখিলাম তার রগের শিরা ফুলিয়া দপদপ করিতেছে। তিনি রুদ্ধস্বরে বলিলেন, নেপাল, তুমি যাও, এই দণ্ডে এখান থেকে বিদেয় হও। নেপালবাবু হিংস্র মুখ বিকৃতি করিয়া আবার গর্জন করিতে যাইতেছিলেন। এমন সময় ভিতর দিক হইতে মুকুল ছুটিয়া আসিয়া তাহার মুখ চাপিয়া ধরিল। বাবা, কি করছো তুমি? চলো, এক্ষুনি চলো, বলিয়া নেপালবাবুকে টানিয়া ঘর হইতে বাহির করিতে করিয়া লইয়া গেল। মুকুলের ধমক খাইয়া নেপালবাবু নির্বিবাদে তার সঙ্গে গেলেন। পরিণত বয়স্ক দুই ভদ্রলোকের মধ্যে সামান্য সূত্রে এই উগ্র কলহ। আমরা যেন হতভম্ব হইয়া গিয়াছিলাম। এতক্ষণে লক্ষ্য করিলাম ব্রজদাস বেগুটিক দেখিয়া নিঃসাবে সরিয়া পড়িয়াছেন এবং ডাক্তার ভুজঙ্গধর কখন নিঃশব্দে আসিয়া দ্বারের কাছে দাঁড়াইয়া আছেন। নিশানাথবাবু শিথিল দেহে বসিয়া পড়িলে তিনি সশব্দে একটি নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিলেন, বেশি উত্তেজনা আপনার শরীরের পক্ষে ভালো নয় মিস্টার সেন। যদি মাথার একটা ছোট্ট শিরা জখম হয় তাহলে গুপ্তের কোনো ক্ষতি নেই, কিন্তু দেখি আপনার নাড়ি। নিশানাথ বললেন, দরকার নেই, আমি ঠিক আছি। ডাক্তার আর একটি নিঃশ্বাস ফেলিয়া আমাদের দিকে ফিরিলেন। একে একে আমাদের নিরীক্ষণ করিয়া বললেন, এদের সকালে দেখেছি কিন্তু পরিচয় পাইনি। নিশানাথ বললেন, এরা আমার বাগান দেখতে এসছে। ডাক্তার মুখের একপাশে বাঁকা হাসিলেন। তা মোটর রহস্যের কোনো কিনারা হলো? আমরা চমকিয়া চাহিলাম। বিছানাথ ভ্রুকুটি করিয়া বললেন, ওরা কি জন্য এসছেন তুমি জানো? জানি না, কিন্তু আন্দাজ করা কি এতই শক্ত? এই কাঠফাটা গরমে কেউ বাগান দেখতে আসে না। তবে অন্য কি উদ্দেশ্য থাকতে পারে? কলোনিতে সম্প্রতি একটা রহস্যময় ব্যাপার ঘটছে, অতএব 2 আর 2 4। বলিয়া ব্যোমকেশের দিকে সহস্র দৃষ্টি ফেরাইলেন। আপনি ব্যোমকেশবাবু, কেমন ঠিক ধরেছি কিনা? ব্যোমকেশ অলস কণ্ঠে বলিলেন, ঠিকই ধরেছেন। এখন আপনাকে যদি 2টি প্রশ্ন করি, উত্তর দেবেন কি? নিশ্চয়ই দেব, কিন্তু আমার কেচ্ছা আপনি বোধহয় সবই শুনেছেন। সবটা শুনিনি। বেশ, প্রশ্ন করুন। ব্যোমকেশ শরবতের গ্লাসে ছোট্ট একটি চুমুক দিয়া বলিল, আপনি তো বিবাহিত। ডাক্তার প্রশ্নের জন্য প্রস্তুত ছিলেন না। তিনি অবাক হইয়া চাহিলেন। তারপর ঘাড় নাড়িয়ে বললেন, হ্যাঁ, বিবাহিত। আপনার স্ত্রী কোথায়? বিদেতে। বিদেতে? ডাক্তার তার দাম্পত্য জীবনের ইতিহাস হাসি মুখে প্রকাশ করিলেন। ডাক্তারি পড়া উপলক্ষে তিনি 3 বছর বিদেতে ছিলেন। একটি শ্বেতাঙ্গিনীকে বিবাহ করেছিলেন। কিন্তু তিনি বেশি দিন কালা আদমিকে সহ্য করতে পারলেন না। একদিন আমাকে ত্যাগ করে চলে গেলেন। আমিও দেশের ছেলে দেশে ফিরে এলাম। তারপর থেকে আর দেখা সাক্ষাৎ হয়নি। টেবিলের ওপরে সিগারেটের টিন লইয়া তিনি নির্বিকার মুখে সিগারেট ধরাইলেন। তাহার কথার ভাবভঙ্গিতে একটি মার্জিত নির্লজ্জতা আছে, যাহা একসঙ্গে আকর্ষণও করে আবার বিকর্ষণও করে। ব্যোমকেশ বলিল, আর একটি প্রশ্ন করব। যে অপরাধের জন্য আপনার ডাক্তারির লাইসেন্স খারিজ করা হয়েছিল, সে অপরাধটা কি? ডাক্তার স্মিতমুখে ধোঁয়ার একটি সুদর্শন চক্র ছাড়িয়া বলিলেন, একটি কুমারীকে লোকলজ্জার হাত থেকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু ধরা পড়ে গেলাম। শ্রেয়াংশী বহুবিঘ্নানি। মুশকিল বিয়ার ভ্যানে চড়িয়া আমরা স্টেশনে যাত্রা করিলাম। নিশানাথবাবু ম্রিয়মাণভাবে আমাদের বিদায় দিবেন। নেপাল গুপ্তের সঙ্গে ওর এই ব্যাপার ঘটিয়ে যাওয়ার পর তিনি যেন কচ্ছপের মতন নিজেকে সংহরণ করিয়া লইয়াছিলেন। ডাক্তার ভুজঙ্গধর আমাদের সঙ্গে গাড়িতে উঠিয়া বসিলেন। বললেন, চলুন, খানিক দূর আপনাদের পৌঁছে দিয়ে আসি। গাড়ি ফটকে বাহির হইয়া চলিতে আরম্ভ করিলে ডাক্তার বললেন, ব্যোমকেশবাবু, আপনার সব প্রশ্নের জবাব আমি দিয়েছি, কিন্তু আমার গোড়ার প্রশ্নের জবাব আপনি দিলেন না। ব্যোমকেশ বলিল, কোন প্রশ্ন? মোটর রহস্যের কোনো কিনারা হলো? ব্যোমকেশ বলিল, না, কিছুই ধরা-ছোঁয়া যাচ্ছে না। এ বিষয়ে আপনার কোনো ধারণা আছে নাকি? ধারণা? তা একটা আছে বৈকি, কিন্তু বলতে সাহস হচ্ছে না। আমার ধারণা যদি ভুল প্রমাণিত হয়, মিথ্যে অপবাদ দেওয়া হবে। তবু বলুন না শুনি। আমার বিশ্বাস যে ওই ন্যাপলা বুড়োর কাজ। ও নিশানাথবাবুকে ভয় দেখাবার চেষ্টা করছে। লোকটা বাইরে যেমন দাম্ভিক, ভিতরে তেমনি প্যাঁচালো। কিন্তু নিশানাথবাবুকে ভয় দেখিয়ে ওর কী লাভ? তবে বলি শুনুন। নেপালবাবুর ইচ্ছে উনি গোলাপ কলোনির হর্তাকর্তা হয়ে বসেন, কিন্তু নিশানবাবু তা দেবেন কেন? তাই উনি নিশানাথবাবুর বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ লাগিয়েছেন, যাকে বলে ওয়ার অফ নার্ভস। নিশানাথবাবু একে রক্তের চাপ বেশি, তার উপর যদি স্নায়ুবিরাল অকর্মণ্য হয়ে পড়েন, তখন নেপালবাবুই কর্তা হবে।
কিন্তু নিশানাথবাবুর স্ত্রী রয়েছেন, ভাইপো রয়েছেন, তারা থাকতে নেপালবাবু কর্তা হবেন কী করে? অসম্ভব মনে হয় বটে, কিন্তু অসম্ভব নয়। কেন? মিসেস সেন নেপালবাবুকে ভারী ভক্তি করেন। কথাটা ভুজঙ্গধরবাবু এমন একটু শ্লেষ দিয়া বলিলেন যে ব্যোমকেশ চট করিয়া বলিল, তাই নাকি? ভক্তির কি বিশেষ কোনো কারণ আছে?